খবর শুনছেন আজকের সংবাদ ইউটিউব চ্যানেল থেকে। জানাবো আজকের বাছাই করা তাজা খবর। মুখ্যমন্ত্রীর নাম করে অসত্য কথা বলছেন, পরীক্ষা পিছনো নিয়ে শিক্ষামন্ত্রীর নিশানায় কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। কারা দাগি, অবশেষে দাগিদের তালিকা প্রকাশ। হুলিয়া জারি করতে হবে বিজেপি কর্মীরা যাতে না এলাকায় ঢুকতে না পারে, বিস্ফোরক উদয়ন। নিহত চিকিৎসককে উৎসর্গ, এবার আর্যিকর ফাইল আনতে চলেছেন আখতার আলী, কি থাকছে বইয়ে। 7 বছর পর চীন সফর, মোদী পৌঁছাতেই যা ঘটল। নিজের নামে চাই শ্বশুর বাড়ি, স্ত্রী শ্বশুরকে খুনে জামাইয়ের যাবজ্জীবন কারাদণ্ড। বাংলাভাষী মানুষের উপর জুলুম, বিজেপি শাসিত রাজ্যে জোড়া প্রস্তাবে বিধানসভায় পদ্ম শিবিরকে আক্রমণের কৌশল তৃণমূলের। মমতা বন্দ্যোপাধ্যায়কে অশালীন আক্রমণ, বিজেপি নেতার সরগরম রাজনীতি। 10 বছর ধরে ভারতে বাংলাদেশি যুবক প্যান কার্ড সহ গ্রেপ্তার অভিযুক্ত। প্রকাশ্য রাস্তায় কলেজ ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ, গ্রেপ্তার 2 যুবক। বিস্তারিত খবরে যাওয়ার আগে আপনার কাছে একটাই অনুরোধ, চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, কারণ প্রতিদিনের বাছাই করা তাজা খবর আপনার কাছে পৌঁছে যাবে। এবারের বিস্তারিত খবর। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম করে অসত্য কথা বলেছেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শান্তা দত্ত। শনিবার এমনই দাবি করলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস 28 আগস্ট কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকা কলেজগুলোতে পরীক্ষা হওয়া নিয়ে টানাপোড়েন শুরু হয়েছিল। তবে পরীক্ষা হওয়া নিয়ে অনড় ছিলেন শান্তা। বৃহস্পতিবার পরীক্ষা মিটে যাওয়ার পর তিনি দাবি করেন মুখ্যমন্ত্রীর নাম করেও তাকে পরীক্ষা পিছিয়ে দেওয়ার অনুরোধ করা হয়েছিল। সেই দাবি অসত্য বলে জানালেন শিক্ষামন্ত্রী। বৃহস্পতিবার তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে মেয়র রোডে জনসভার আয়োজন করা হয়েছিল। একই দিনে কলকাতা বিশ্ববিদ্যালয়ে বিএ, এলএলবি এবং বিকম চতুর্থ সেমিস্টারের পরীক্ষা ছিল। অধ্যক্ষ অধ্যাপকদের একাংশের আশঙ্কা ছিল পরীক্ষা নিতে গিয়ে সমস্যায় পড়বেন ছাত্রছাত্রীরা। তারা এই নিয়ে অস্থায়ী উপাচার্য শান্তার দিকে আঙুল তুলেছিলেন। তবে পরীক্ষা মিটে যাওয়ার পর শান্তা দাবি করেন উচ্চশিক্ষা দপ্তরের এক আধিকারিক তাকে পরীক্ষা পিছিয়ে দেওয়ার অনুরোধ করে বলেছিলেন মুখ্যমন্ত্রী বলেছেন। তার এই বক্তব্য নিয়ে জল ঘোলা শুরু হতেই আসরে নামলেন ব্রাত্য। তার প্রশ্ন, পরীক্ষা না নেওয়ার কথা কোথায় উঠছে, কোথা থেকে জানা গেল মুখ্যমন্ত্রী অনুরোধ করেছেন? ব্রাত্যের দাবি, এই মিথ্যাচার কতদিন চলবে? মুখ্যমন্ত্রী করলে তবে তার ইমেল থাকতো বা চিঠি থাকতো। শিক্ষা দপ্তর থেকে মুখ্যমন্ত্রীর অনুরোধ সংক্রান্ত কোনো মেল বা চিঠি পাঠানো হয়নি। এই প্রসঙ্গে ব্রাত্য আরো দাবি করেন 28 তারিখ কলকাতা সহ একাধিক বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা ছিল। সেই বিষয়ে সংশ্লিষ্ট সব বিশ্ববিদ্যালয়কেই পরীক্ষা পিছনোর অনুরোধ করে চিঠি দেওয়া হয়েছিল উচ্চশিক্ষা দপ্তরের তরফে। কোনো কোনো বিশ্ববিদ্যালয় অনুরোধ রেখেছিল, কোনো কোনো বিশ্ববিদ্যালয় রাখেনি। তারপরে শান্তাকে নিশানা করে শিক্ষামন্ত্রীর বক্তব্য, অসত্য কথার একটা সীমানা রয়েছে। তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে পরীক্ষা পিছিয়ে দেওয়ার দাবি তুলেছিলেন অধ্যক্ষ। অধ্যাপকদের একাংশ কলকাতা বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী উপাচার্য শান্তাকে চিঠি দিয়েছিল তৃণমূল সমর্থিত অধ্যাপকদের সংগঠন। এরপর পরীক্ষা পিছিয়ে দেওয়ার আবেদন জানিয়ে শান্তাকে চিঠি দিয়েছিল নিখিলবঙ্গ অধ্যক্ষ পরিষদ। তাদের দাবি ছিল 28 আগস্ট পরীক্ষা হলে ছাত্রছাত্রীরা অসুবিধায় পড়বে। 1 আগস্ট ওই পরীক্ষার দিন পরিবর্তনের পরামর্শ দিয়ে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্যকে চিঠি দিয়েছিল উচ্চশিক্ষা দপ্তর। শীর্ষ আদালতের নির্দেশ অনুসারে দাগি অযোগ্যদের তালিকা প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন এসএসসি। সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল 7 দিনের মধ্যে তালিকা প্রকাশ করতে হবে। আদালতের বেঁধে দেওয়া সময়সীমার মধ্যে শনিবার কমিশনের ওয়েবসাইটে তালিকা প্রকাশ করা হয়েছে। তালিকায় মোট 1804 জনের নাম প্রকাশ করা হয়েছে। তবে দাগি অযোগ্যদের তালিকা প্রকাশ ঘিরে নাটকীয় পরিস্থিতি তৈরি হয় কমিশনের দপ্তরে। প্রাথমিকভাবে একটি খসড়া তালিকা প্রকাশ্যে আসে, কিন্তু ওয়েবসাইটে তা আপলোড করা হয়নি। কিছুক্ষণের মধ্যে জানা যায় এই খসড়া তালিকা প্রত্যাহার করে নিয়েছে কমিশন। এরপরই শনিবার দুপুরে এসএসসির চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার পৌঁছে যান কমিশনের দপ্তরে। সেখানে আধিকারিকদের সঙ্গে একটি বৈঠক হয়, আইনি পরামর্শ নেওয়া হয়। শেষে শনিবার সন্ধ্যায় দাগি অযোগ্যদের তালিকা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করে এসএসসি। আগামী 7ই সেপ্টেম্বর এবং 14ই সেপ্টেম্বর এসএসসির নিয়োগ পরীক্ষা রয়েছে। সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় কুমার এবং বিচারপতি সতীশ চন্দ্র শর্মার বেঞ্চের নির্দেশ রয়েছে, দাগি অযোগ্য প্রার্থীরা পরীক্ষায় বসতে পারবেন না। এই অবস্থায় গত বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল অযোগ্য চাকরি প্রাপকদের নামের তালিকা 7 দিনের মধ্যে প্রকাশ করতে হবে কমিশনকে। সুপ্রিম কোর্টের ওই নির্দেশ মোতাবেক এবার দাগি অযোগ্য চাকরি প্রাপকদের নামের তালিকা প্রকাশ্যে আনলো কমিশন। মোট 1804 জনের নাম এবং রোল নম্বর প্রকাশ করা হয়েছে। প্রাথমিকভাবে জানা যাচ্ছিল শনিবার দুপুর 3টে নাগাদ দাগিদের তালিকা প্রকাশ করবে কমিশন, কিন্তু দীর্ঘ বৈঠক এবং আইনি পরামর্শের পরে সন্ধ্যার সেই তালিকা ওয়েবসাইটে প্রকাশ করে এসএসসি।
দাগি অযোগ্যদের মধ্যে নবম, দশম, একাদশ, দ্বাদশ শ্রেণীর জন্য কতজন নিয়োগ পেয়েছিলেন তা আলাদাভাবে উল্লেখ করা নেই। এর আগে কমিশন সূত্রে জানা গিয়েছিল 180 জন দাগি অযোগ্য নতুন নিয়োগ প্রক্রিয়ায় আবেদন করেছিলেন। তা কারা সেই তথ্য জানানো হয়নি কমিশনের তালিকায়। দাগিদের তালিকা প্রকাশের পর যোগ্য শিক্ষকদের প্রতিনিধি সুমন বিশ্বাস বলেন, এই তালিকা আগে প্রকাশের আগে এত করুণ অবস্থা হতো না, আমাদের জীবন্ত লাশ হয়ে ঘুরতে হতো না, আমরা সুপ্রিম কোর্টে যাব। বিজেপি শাসিত একাধিক রাজ্যে বাংলা শ্রমিকদের আক্রান্ত হতে হচ্ছে বলে অভিযোগ তৃণমূলের, জানিয়ে উত্তাল রাজ্য রাজনীতি। আর এই বিতর্কের মধ্যেই এই ইস্যুতে বিজেপিকে তীব্র আক্রমণ উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহের। একই সঙ্গে হুলিয়া জারি করার নিদান তৃণমূল বিধায়কের। তিনি বলেন, যে সমস্ত গ্রামের মানুষ বিজেপি শাসিত রাজ্যে গিয়ে অত্যাচারিত হবে সেই সমস্ত এলাকায় হুলিয়া জারি করতে হবে, যাতে বিজেপি কর্মীরা না ঢুকতে পারে। শুধু তাই নয়, এই সমস্ত গ্রামে বিজেপির জন্য 144 ধারা জারি করা হবে বলেও মন্তব্য উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীর। আর এহেন মন্তব্য ঘিরেই শুরু হয়েছে পাল্টা তোপ দেখেছে বিজেপিও, বলে রাখা প্রয়োজন। দিল্লি, ওড়িশা সহ একাধিক বিজেপি শাসিত রাজ্যে বাংলা শ্রমিকদের উপর অত্যাচারের অভিযোগ তৃণমূলের। বাংলা ভাষাকে বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া হচ্ছে বলে অভিযোগ। তা নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি। এই ইস্যুকে সামনে লাগাতার সংসদে বিক্ষোভ দেখিয়েছেন তৃণমূল সাংসদ। এর মধ্যেই এদিনের উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহর বক্তব্য নতুন মাত্রা যোগ করেছে। যদিও রাজ্যের বাইরে বাংলা শ্রমিক হেনস্থার খবর গল্প বলে দাবি করেছেন কোচবিহার জেলা বিজেপির সহ সভাপতি বিরাজেন্দ্র বসু। বিরাজেন্দ্র বসু বলেন, আমরাই চাই না পরিযায়ী শ্রমিক হয়রান হোক। কোন রাজ্য যে হয়রান হচ্ছে তেমন খবর নেই। নির্বাচনে তৃণমূলের ভোট বৈতরণী পার হওয়া মুশকিল, তার আগে এমন গল্প ফাঁদা হচ্ছে। সম্প্রতি দ্য বেঙ্গল ফাইলসের ট্রেলার লঞ্চ নিয়ে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয় শহর কলকাতায়। তবে সেটা ছিল সিনেমা। আর এবার আরজিকর ফাইল আনতে চলেছেন আখতার আলী। আরজিকর হাসপাতালে ঘটনাবলী নিয়ে 2 মহলাটে বই লিখেছেন আখতার। আরজিকর হাসপাতালে দুর্নীতির কথা তুলে ধরেছেন বইয়ে, এমনই দাবি করেছেন তিনি। প্রসঙ্গত, আরজিকর হাসপাতালে প্রাক্তন ডেপুটি সুপার আখতার আলী তিনি জানিয়েছেন, 2021 সালে সন্দীপ ঘোষ যখন আরজিকরে অধ্যক্ষ হিসেবে যোগ দেন, তারপর থেকে এখানকার অগ্রগতি কিভাবে থমকে গিয়েছিল তা তিনি এই বইয়ে উল্লেখ করেছেন। কিভাবে ধীরে ধীরে দুর্নীতি বাসা বেঁধেছিল আরজিকরের বুকে এবং তিনি কিভাবে এর বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন তারও বিস্তারিত বর্ণনা এতে রয়েছে। নিজের বই আরজিকর হাসপাতালে নিহত চিকিৎসককে উৎসর্গ করেছেন আখতার। তবে অনুমতি ছাড়া বই প্রকাশ করতে পারেন না সরকারি কর্মী। তাই এই মর্মে স্বাস্থ্য ভবনে আর্জি জানিয়েছেন আখতার আলী। বর্তমানে উত্তর দিনাজপুরে কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালে ডেপুটি সুপার তিনি। আরজিকর ফাইল প্রকাশ করতে চেয়ে স্বাস্থ্য ভবনে সিনিয়র স্পেশাল সেক্রেটারির কাছে আবেদন জানিয়ে 2024 সালের 9 আগস্ট আরজিকর হাসপাতালে জরুরি বিভাগের 4তলা সেমিনার হল থেকে উদ্ধার হয় চিকিৎসক পড়ুয়ার দেহ, যে ঘটনায় দেশ জুড়ে শোরগোল পড়ে যায়। এরপরই সামনে আসে আরজিকর মেডিকেলে আর্থিক দুর্নীতির চাঞ্চল্যকর অভিযোগ। আরজিকর মেডিকেলের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন হাসপাতালেরই প্রাক্তন ডেপুটি সুপার আখতার আলী। শুল্ক ইস্যুতে আমেরিকার সঙ্গে ভারতের কূটনৈতিক চাপানোতরের মধ্যেই 7 বছর পর চীনের মাটিতে পা রাখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার জাপান থেকে চীনে তিয়ানজিনে পৌঁছান। রবিবার ও সোমবার তিয়ানজিনে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন সম্মেলন রয়েছে। সেই সম্মেলনে যোগ দিতে এদিন চীনে পৌঁছান মোদী। সম্মেলনের মাঝে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করার কথা প্রধানমন্ত্রীর। 2 দিনের জাপান সফর সেরে এদিন তিয়ানজিনে পা রাখেন মোদী। এর আগে 2018 সালের এপ্রিলে তিনি চীন সফরে গিয়েছিলেন। এই 7 বছরে চীনের সঙ্গে ভারতের প্রকৃত সীমান্ত রেখায় উত্তেজনা দেখা গিয়েছে। ধীরে ধীরে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক মজবুত করার লক্ষ্যে পা বাড়িয়েছে। জাপান সফরে গিয়েও ভারত ও চীনের মধ্যে স্থিতিশীল বন্ধুত্বপূর্ণ সম্পর্কের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেছিলেন মোদী। সে দেশের একটি সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী বলেন, বিশ্বের 2টি সর্ববৃহৎ দেশ 2 প্রতিবেশীর স্থিতিশীল ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আঞ্চলিক ও আন্তর্জাতিক শান্তি ও সমৃদ্ধিতে ইতিবাচক প্রভাব ফেলতে পারে। এই আবহে দিন তিয়ানজিনে পা রেখে এক্স হ্যান্ডেলে মোদী লেখেন, এসিও সম্মেলনে আলোচনার জন্য মুখিয়ে রয়েছেন তিনি। বিশ্বের একাধিক রাষ্ট্রনেতার সঙ্গে বৈঠক করার কথাও জানিয়েছেন। 1 সেপ্টেম্বর পর্যন্ত চীনে থাকবেন মোদী। শি জিনপিং এর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। 2 দেশের সম্পর্ক আরো সহজ করা এবং দ্বিপাক্ষিক বাণিজ্য নিয়ে তাদের মধ্যে আলোচনা হওয়ার কথা। রাশিয়ার কাছ থেকে তেল কেনা বন্ধ না করায় আমেরিকায় ভারতীয় পণ্যে শুল্ক বাড়িয়ে 50% করেছেন ট্রাম্প। আবার শুল্ক নিয়ে চীনের সঙ্গে আমেরিকার চাপানোতর চলছে। এই পরিস্থিতিতে এসিও সম্মেলনে একসঙ্গে দেখা যাবে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, মোদী ও শি জিনপিংকে। প্রসঙ্গত, তিয়ানজিনে এসিও সম্মেলন মধ্যে
এশিয়া, মধ্যপ্রাচ্য, দক্ষিণ এশিয়া এবং দক্ষিণ পূর্ব এশিয়ার রাষ্ট্র নেতারা অংশ নিচ্ছেন। স্ত্রী ও শ্বশুরকে খুনের অভিযোগে আগেই দোষী সাব্যস্ত হয়েছিল জামাই। শনিবার সাজা ঘোষণা করল বারুইপুর ফাস্ট ট্র্যাক কোর্ট। রমেশ পণ্ডিত নামে ওই অভিযুক্তকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন বিচারক কৃষ্ণেন্দু সরকার। সঙ্গে 10,000 টাকা জরিমানা। এর পাশাপাশি প্রমাণ লোপাটের অভিযোগে রমেশকে 6 বছরের সশ্রম কারাদণ্ড ও 5,000 টাকার জরিমানা করেছে আদালত। জরিমানা না দিলে আরো 6 মাসের কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে। বছর 6 আগে সুভাষগ্রামের সুকান্ত সরণির বাসিন্দা বাসুদেব গঙ্গোপাধ্যায় মেয়ে সুমিত্রা গঙ্গোপাধ্যায়ের সঙ্গে বিয়ে হয় পেশায় দর্জি রমেশের। বিয়ের পর থেকে রমেশ নিজের মাকে নিয়ে শ্বশুর বাড়িতে থাকতে শুরু করেন। লকডাউনের সময় ওই যুবক কাজে চলে যায়। এরপর থেকে অশান্তি শুরু হয় পরিবারে। অশান্তির মাঝে শ্বশুরের বাড়ি নিজের নামে লিখিয়ে দেওয়ার জন্য চাপ দিতে শুরু করে রমেশ। চাপ সহ্য করতে না পেরে বাড়ি বিক্রি করে চলে যাওয়ার সিদ্ধান্ত নেন বাসুদেব গঙ্গোপাধ্যায়। এরপর 2020 সালের 11 জুলাই খুনের ঘটনা ঘটে। তদন্তে নেমে সোনারপুর থানার পুলিশ রমেশ এবং তার মা দুজনেই গ্রেপ্তার করে। বিচার প্রক্রিয়া চলাকালীন দুজনে জেল হেফাজতে ছিলেন। মামলা চলাকালীন সংশোধনাগারে মৃত্যু হয় অন্যতম অভিযুক্ত অঞ্জলি দেবের। এই খুনের ঘটনায় তাতে মোট 26 জন সাক্ষ্য দিয়েছিলেন বলেই জানা গিয়েছে। তার ভিত্তিতে রমেশ পণ্ডিতকে দোষী সাব্যস্ত করে আজ যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হলো।